সকল বইপ্রেমীদের আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা গল্প শুনব রাকিব হাসানের লেখা ছোটদের বেতালের গল্প। অনেককাল আগে উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে এক রাজা ছিলেন। তার 6 ছেলে। ছেলেরা সবাই খুব গুণবান ও সব বিষয়ে সুপণ্ডিত। তাদের মধ্যে বিক্রমে, বিদ্যায় ও জ্ঞানে শ্রেষ্ঠ মধ্যম পুত্র। তার নাম বিক্রমাদিত্য। গন্ধর্ব সেনের মৃত্যুর পর বড় ছেলে শঙ্কু রাজা হলেন, কিন্তু তিনি মেজ ভাই বিক্রমাদিত্যকে ভয় পেতেন। তিনি ধরে নিয়েছিলেন বিক্রমাদিত্য তাকে হত্যা করে নিজে রাজা হবেন। এজন্য বিক্রমাদিত্যকে শেষ করে দেওয়ার জন্য নানা চক্রান্ত করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা সফল হলো না। বিক্রমাদিত্যই তাকে হত্যা করে উজ্জয়িনী রাজা হলেন। তারপর ক্রমে বহু দেশ জয় করে রাজা বিক্রমাদিত্য সারা জাম্বুদ্বীপের অধিপতি হয়ে গেলেন। দিন যায়, রাজা বিক্রমাদিত্য মহাসুখে রাজত্ব করছেন। একদিন তিনি ভাবলেন, আমি তো সমস্ত জাম্বুদ্বীপের অধিপতি, কিন্তু আমার রাজ্যে প্রজারা কিভাবে দিন কাটায় জানি না, নিজের চোখে দেখতে হবে। রাজা তখন তার ছোট ভাই বৃহহরির হাতে রাজ্যের ভার দিয়ে সন্ন্যাসীর বেশে রাজ্য ভ্রমণে বের হলেন। কিন্তু ভৃত্রহরি ভাগ্যে বেশি দিন রাজত্ব করা হলো না। স্ত্রীর দুর্ব্যবহারে সংসারের উপর তার বৈরাগ্য জন্মালো। তিনি সন্ন্যাসী হয়ে বনে চলে গেলেন। রাজা বিক্রমাদিত্যের সিংহাসন শূন্য পড়ে রইল। এই সংবাদ দেবরাজ ইন্দ্রের কানে পৌঁছল। তিনি উজ্জয়িনী নগর রক্ষার জন্য এক যক্ষকে নিযুক্ত করলেন। যক্ষ দিনরাত নগর পাহারায় ব্যস্ত রইল। ওদিকে রাজা বিক্রমাদিত্য এসবের কিছুই না জেনে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন আর প্রজাদের অবস্থা দেখছেন। একদিন তিনি শুনলেন বৃহহরি সন্ন্যাসী হয়ে বনে গেছেন। উজ্জয়িনীর সিংহাসন শূন্য পড়ে আছে। শোনা মাত্র আর কাল বিলম্ব না করে রাজা রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করলেন। গভীর রাতে বিক্রমাদিত্য উজ্জয়িনীতে পৌঁছালেন। তুরন দিয়ে নগরে প্রবেশ করতে যাবেন এমন সময় যক্ষ তার প্রত্যুত্তর করে জিজ্ঞেস করল, তুই কে? কোথায় যাচ্ছিস? তোর নাম কি? বিক্রমাদিত্য জবাব দিলেন, আমি রাজা বিক্রমাদিত্য, নিজের রাজধানীতে যাচ্ছি। তুই কে? কেন আমার প্রতিরোধ করছিস? যক্ষ বলল, দেবরাজ ইন্দ্রের আদেশে আমি এই নগর পাহারা দিচ্ছি। তার অনুমতি না পেলে আমি তোকে নগরে ঢুকতে দেব না। তবে তুই যদি সত্যি রাজা বিক্রমাদিত্য হোস, আমার সাথে যুদ্ধ করে তার প্রমাণ দে, তারপর নগরে যেতে দেব। বিক্রমাদিত্য যক্ষের কথা শুনে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে তৈরি হলেন। উভয়ের ঘোর যুদ্ধ হলো। শেষে রাজা বিক্রমাদিত্য যক্ষকে পরাস্ত করে তাকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসলেন। তখন যক্ষ বলল, তুমি আমায় পরাজিত করলে। তোমার বিক্রম দেখে বুঝলাম তুমি রাজা বিক্রমাদিত্য। এখন তুমি আমাকে ছেড়ে দিলে আমি তোমার প্রাণ বাঁচব। যক্ষের কণা শুনে বিক্রমাদিত্য হেসে বললেন, তুই পাগল, নইলে অমন অদ্ভুত কথা কেউ বলে? আমার প্রাণ তুই কি বাঁচাবি? ইচ্ছে করলে আমি এখন তোকে মেরে ফেলতে পারি। যক্ষ হেসে বলল, মহারাজ, যা বলছি সত্যি বলছি। আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলে তুমি বহুকাল বাঁচবে ও নিরাপদে অনেক বছর রাজত্ব করতে পারবে। যক্ষের কথায় বিক্রমাদিত্য অবাক হলেন। তিনি যক্ষকে ছেড়ে দিলে সে উঠে বসল। রাজা তার কথা শোনার অপেক্ষায় রইলেন। যক্ষ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বলল, মহারাজ শুনুন। ভুগবতী নগরে চন্দ্রভানু নামে এক শক্তিশালী রাজা ছিলেন। একদিন রাজা বনে শিকার করতে গিয়ে দেখলেন এক তপস্বী গাছের ডালে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে থেকে ধূমপান করছে। এতে রাজা খুব অবাক হলেন। রাজা সেখানকার লোকের কাছে অনুসন্ধান করে জানলেন তপস্বী অনেক দিন ধরে ওভাবে তপস্যা করছে। সে কারোর সাথে কথা বলে না। এতে রাজার বিস্ময়ের সীমা রইল না। তিনি তপস্বীর কথা ভাবতে ভাবতে রাজধানীতে ফিরে এলেন এবং তারপর সবাইকে ওই কাহিনী শোনালেন। শুনে সভাসদরা অবাক। তারা রাজার কথায় বললেন, এই যে অদ্ভুত তপস্বীকে আমরা সভায় আনতে পারলে তাকে 1,00,000 মুদ্রা পুরস্কার দেব। রাজার কথা সারা রাজধানীতে ছড়িয়ে পড়ল। ওই নগরে এক পরমা সুন্দরীর কন্যা ছিল। সে শুনে রাজসভায় গিয়ে বলল, মহারাজ, আপনার অনুমতি পেলে আমি ওই তপস্বীকে রাজসভায় আনতে পারি। রাজা তখনই অনুমতি দিলেন। মেয়েটি তপস্বীকে রাজসভায় আনতে বনে চলে গেল। দেখলো রাজা চন্দ্রভানু যেমন বলেছেন ঠিক তেমনিভাবে তপস্বী গাছের ডালে পা লাগিয়ে মাথা নিচের দিকে দিয়ে ধূমপান করছেন। তপস্বীর শরীর অস্থি চর্মসার। সে কারোর সাথে কথা বলে না। এ অবস্থায় তার তপ ভঙ্গ করা কঠিন। মেয়েটি তখন অনেক ভেবে একটি উপায় বের করল।
সে ওই বনের তপস্বীর কাছে গিয়ে কিছু দূরে খুব সুন্দর বাগানে ঘেরা একটি ঘর বানালো। তারপর প্রতিদিন সুস্বাদু মোহনভোগ তৈরি করে এনে তপস্বীর মুখে দিতে লাগলো। একে তপস্বী বহুকালে অনাহারী ছিল, তার উপর সুস্বাদু মোহনভোগ। একটু একটু করে সে সবই খেয়ে ফেললো। রোজ রোজ এভাবে মোহনভোগ খেয়ে তপস্বী মোটা তাজা হলো ও তার শরীরে শক্তি ফিরে এলো। একদিন চোখ মেলে মেয়েটাকে দেখে গাছ থেকে নেমে তপস্বী জিজ্ঞেস করলো, তুমি কে? একা এই বনে কি করছো? মেয়েটি বলল, আমি দেবকন্যা, তপস্যা করার জন্য এই বনে এসেছি। আমি আপনার আশ্রমের কাছেই থাকি। আমার বড় সৌভাগ্য যে আপনার সাথে দেখা হলো। আমি ধন্য হলাম। তপস্বী বলল, আমি তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট। তোমার আশ্রম দেখতে খুব ইচ্ছে করছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমাকে সেখানে নিয়ে চলো। মেয়েটির খুশি মনে তপস্বীকে নিজের ঘরে এনে ভালো ফল, শরবত এসব খেতে দিল। তপস্বী খেয়ে তৃপ্ত হলো। মেয়েটির আদর যত্নে সে এতটাই মুগ্ধ হলো আর নিজের আশ্রমে ফিরল না। তপস্যাও ওইখানেই শেষ। মেয়েটিকে বিয়ে করে তার ঘরেই থেকে গেল। তারপর যথাসময়ে তাদের একটি ছেলে হলো। দিন যায়, তপস্বী এখন ঘোর সংসারী। মেয়েটি একদিন তপস্বীকে বলল, এতদিন তো সংসার করলাম, এবার মনে হচ্ছে তীর্থে যাওয়া উচিত, চলো যাই। তপস্বী রাজি হলো। মেয়েটি তখন তাদের ছেলেটিকে তপস্বীর কাঁধে চড়িয়ে রাজা চন্দ্রভানুর রাজধানীতে গিয়ে সোজা রাজসভায় ঢুকল। রাজা মেয়েটিকে চিনতে পেরে সভাসদদের বললেন, দেখো দেখো, মেয়েটি ঠিকই তপস্বীকে নিয়ে এসেছে। আমি ওর বুদ্ধি দেখে সত্যিই অবাক। রাজার কথায় তপস্বীর ওই চৈতন্য হলো। বুঝলো চন্দ্রভানু মেয়েটিকে পাঠিয়ে কৌশলে তাকে গাছ থেকে নামিয়ে তার তপস্যা ভঙ্গ করেছে। নিজের বোকামির জন্য তপস্বী নিজের উপরই রেগে গেল। রাজার উপরও তখন তার ভীষণ রাগ হলো। কাঁধের ছেলেটিকে মাটিতে ছুঁড়ে ফেলে লাগে কাঁপতে কাঁপতে এসে অন্য বনে চলে গেল। সেখানে গিয়ে আরও মনোযোগ দিয়ে কঠোর তপস্যা করতে লাগলো। তারপর সিদ্ধি লাভ করে রাজা চন্দ্রভানুকে মেরে ফেলল। গল্প শেষ করে যক্ষ বলল, মহারাজ, তুমি চন্দ্রভানু এবং ওই তপস্বী এক নগরে এক নক্ষত্রে একই লগ্নে জন্মেছিলে। তুমি রাজার ঘরে জন্মে রাজা শাসন করছো। চন্দ্রভানু তেলি হলেও ভাগ্য বলে ভগবতী নগরের রাজা হয়েছিলেন। আর ওই তপস্বী কুমারের ছেলে হলেও তপস্যা বলে রাজা চন্দ্রভানুকে হত্যা করে তাকে বোতল বানিয়ে শ্মশানের এক শিশির গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এখন যে সে তোমাকে হত্যার চেষ্টায় আছে, তা করতে পারলেই তার ইচ্ছে সফল হয়। তুমি যদি ওই তপস্বীর হাত থেকে রক্ষা পাও তাহলে বহুকাল পরম সুখে ও নির্বিঘ্নে রাজত্ব করতে পারবে। মহারাজ, তুমি এসব কথা জানতে না, আমি তোমাকে জানিয়ে সাবধান করে দিলাম, আর এভাবেই তোমার প্রাণ রক্ষা করলাম বলে যক্ষ তার নিজের জায়গায় চলে গেল। বিক্রমাদিত্য অবাক হয়ে যক্ষের কথাগুলো ভাবতে ভাবতে রাজবাড়িতে প্রবেশ করলেন। পরদিন সকালে সিংহাসনে বসলে সভাসদ ও প্রজারা তাকে দেখে খুব খুশি হলো। সারা রাজ্যে উৎসবের ধুম পড়ে গেল। দিন যায়, বিক্রমাদিত্য মহাসুখে রাজত্ব করছেন। প্রজারাও মহানন্দে তার রাজ্যে বাস করছে। চারিদিকে বিক্রমাদিত্যের জয় জয়কার। একদিন সকালে পাত্র মিত্র সভাসদদের নিয়ে রাজা সভায় বসে আছেন। এমন এক সময় সন্ন্যাসী এসে তাকে একটি বেল দিয়ে আশীর্বাদ করলেন। রাজাও সন্ন্যাসীর কাছে থেকে বেলটি হাতে পেতে নিলেন। রাজার সঙ্গে কিছুক্ষণ কথা বলে সন্ন্যাসী চলে গেলেন। রাজার সন্দেহ হলো, যক্ষ চার কথা বলেছেন, এই বোধহয় সেই তপস্বী, তাকে মারতে এসেছে। বেলে বিষ থাকতে পারে, এই বেল খাওয়া উচিত নয়। রাজা ভাণ্ডারীকে বেলটি রেখে দিতে হুকুম দিলেন। ভাণ্ডারী রাজার হুকুম পালন করল। পরদিন আবার সন্ন্যাসী রাজসভায় এলেন। আগের দিনের মতো সেদিনও রাজাকে বেল দিয়ে আশীর্বাদ করলেন। রাজাও বেলটি ভাণ্ডারীকে রাখতে বলে দিলেন। এভাবে সন্ন্যাসী প্রতিদিন রাজসভায় এসে রাজাকে বেল দিয়ে আশীর্বাদ করে যান। রাজা ও ভাণ্ডারীকে তা রেখে দিতে বলেন। একদিন রাজা তার বন্ধুদের সাথে নিয়ে ঘোড়াশাল দেখতে গেছেন। সন্ন্যাসী সেখানে গিয়েও রাজাকে একটি বেল দিয়ে আশীর্বাদ করলেন, কিন্তু রাজা বেলটি হাতে নেওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে গেল। বেলের ভেতর থেকে একটি উজ্জ্বল রত্ন বেরিয়ে পড়ল। রাজা ও তার বন্ধুরা দেখে অবাক। এমন উজ্জ্বল রত্ন তারা আগে কখনো দেখেনি। রাজা সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে এমন মূল্যবান রত্ন দিলেন কেন? সন্ন্যাসী বললেন, মহারাজ, শাস্ত্রে আছে, রাজা, গুরু, জ্যোতিষী ও চিকিৎসকের কাছে খালি হাতে যেতে নেই। তাই আমি আপনার কাছে রত্নগর্ভ বেল নিয়ে আসি।
আমি আপনাকে যত বেল দিয়েছি সবগুলোতেই একটি করে রত্ন আছে। সন্ন্যাসীর কথা শুনে রাজা ভাণ্ডারীকে আগের বেলগুলো আনতে বললেন। ভাণ্ডারী বেল নিয়ে এলে ভেঙে দেখা গেল সন্ন্যাসীর কথাই ঠিক। প্রতিটি বেলের মধ্যে একটি করে মূল্যবান উজ্জ্বল রত্ন আছে। রাজা সন্ন্যাসীকে নিয়ে রাজসভায় এলেন। তারপর হুজুরিকে ডেকে রত্নগুলোর দাম যাচাই করতে দিলেন। হুজুরি দেখে বলল, মহারাজ, এক একটি রত্নের দাম কোটি টাকার বেশি। রাজা সন্ন্যাসীকে সিংহাসনের পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সন্ন্যাসী হয়ে এমন মহামূল্য রত্ন কোথায় পেলেন, আর আমাকেই বা এগুলো দিচ্ছেন কেন? আপনার কোনো গোপন ইচ্ছে থাকলে বলুন, আমি যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব। সন্ন্যাসী বললেন, মহারাজ, সভায় এত লোকের সামনে বলা যাবে না। রাজা সন্ন্যাসীকে নিয়ে উঠে গেলেন। একান্তে এসে সন্ন্যাসী বললেন, মহারাজ, গোদাবরী নদীর তীরে এক শ্মশানে আমি মন্ত্র সাধনা করব। তাতে আমার অষ্টসিদ্ধি লাভ হবে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি একদিন সেখানে গিয়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কাছে থাকবেন, তাহলে আমার সিদ্ধি লাভে সাহায্য হবে। রাজা জিজ্ঞেস করলেন, কবে যেতে হবে বলুন। সন্ন্যাসী বললেন, আগামী ভাদ্রকৃষ্ণ চতুর্দশীতে সন্ধ্যাবেলা আপনি একা আমার কাছে যাবেন। রাজা কথা দিলেন, আপনি নিশ্চিত থাকুন, আমি যাব। সন্ন্যাসী চলে গেলেন। তারপর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন এলো। কথা মতো সন্ধ্যাবেলা রাজা বিক্রমাদিত্য একটা তলোয়ার নিয়ে একা শ্মশানে গিয়ে সেখানে সন্ন্যাসী যোগাসনে বসে আছেন। তাকে ঘিরে অসংখ্য বিকটকার ভূত, পেট, শাকচিন্নি, ডাকিনী মহানন্দে নেচে বেড়াচ্ছে। সন্ন্যাসীও দুই হাতে দুটি মোড়ার মাথা নিয়ে খোল বাজানোর মতো বাজাচ্ছেন। তবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও রাজা ভয় পেলেন না। ভক্তিভরে সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, সন্ন্যাসী বাবা, আমি এসেছি। আমাকে কি করতে হবে হুকুম করুন। সন্ন্যাসী বললেন, মহারাজ, সৎ লোকেরা কখনো কথার বরখেলাপি করে না। আপনি কথা রেখেছেন, আমার কাছে এসেছেন। আমি আপনার উপর খুবই সন্তুষ্ট। এখন আমাকে একটি কাজ করে দিলে কৃতজ্ঞ হব। রাজা বললেন, আমি আপনার যে কোনো অনুরোধ রক্ষা করতে রাজি। সন্ন্যাসী বললেন, এখান থেকে দক্ষিণে 2 ক্রোশ দূরে এক শ্মশান আছে। সেই শ্মশানের শিরীষ ঘাসে একটি লাশ ঝুলানো আছে, দেখবেন। আপনি গিয়ে ওই লাশটি আমাকে এনে দিন। রাজা তখনই লাশ আনতে দক্ষিণের শ্মশানে চললেন। কৃষ্ণ চতুর্দশীর ঘোর অন্ধকার রাত। 2 হাত দূরে জিনিসও দেখা যায় না। তার উপর আবার আকাশে ঘন মেঘ, ঝরঝরে ধারায় বৃষ্টি, চারপাশে ভূত প্রেতের হট্টগোল। এমন অবস্থায় কান্না ভয় হয়। রাজা কিন্তু নির্ভয়ে চলেছেন। দক্ষিণের শ্মশানের কাছে যতই এগুন, ভূত প্রেতের দৌরাত্ম্য ততই বাড়ে। রাজা শ্মশানে ঢুকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। কোথাও বিকট মূর্তি ভূত প্রেতেরা জীবন্ত মানুষ ধরে খাচ্ছে, কোথাও ডাকিনীরা ছেলে মেয়েদের ধরে চিবুচ্ছে। রাজা সেসব অগ্রাহ্য করে খুঁজতে খুঁজতে শিরীষ গাছের কাছে গিয়ে দেখলেন গাছটির গোড়া থেকে আগা পর্যন্ত ধকধক করে চলছে ভয়ানক মারমার কাটকাট শব্দ হচ্ছে। রাজা শিরীষ গাছের তলায় গিয়ে দাঁড়ালেন। দেখলেন গাছের ডাল থেকে একটা দড়িতে বাঁধা মৃতদেহ ঝুলছে। গাছে উঠে তিনি দড়ি কেটে দিলেন। মাটিতে পড়েই লাশটি কেঁদে উঠল। রাজা অবাক। তাড়াতাড়ি গাছ থেকে নেমে লাশের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে, কাঁদছো কেন? লাশ তখন হু হু করে হেসে উঠল। এই অদ্ভুত কাণ্ড দেখে রাজা আবারও অবাক। বুঝতে না পেরে রাজা নানা কথা ভাবছেন। এই অবসরে লাশ গাছে উঠে আবার আগের মতো দড়িতে ঝুলতে লাগলো। রাজাও গাছে উঠে লাশের দড়ি কেটে দিলেন, তবে এবার আর মাটিতে পড়তে দিলেন না। লাশটাকে কাঁধে নিয়ে গাছ থেকে নামলেন। তারপর তার দুরবস্থার কারণ জিজ্ঞেস করলেন, কিন্তু লাশ জবাব দিল না। রাজা অনুমান করলেন এটা সেই তেলি রাজা চন্দ্রভানুর লাশ, যার কথা যক্ষ বলেছিল। আর ওই সন্ন্যাসী হলো তপস্বী, যে জাতে কুমার। মন্ত্রসিদ্ধির জন্য চন্দ্রভানুর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। রাজা লাশটিকে কাঁধে করে শ্মশানে সন্ন্যাসীর কাছে নিয়ে চললেন। অর্ধেক পথ পার হওয়ার পর লাশের ভেতর ভূত কথা বলে উঠল, ওহে বীরপুরুষ, তুমি কে? আমাকে কি জন্য কোথায় নিয়ে যাচ্ছ? রাজা জবাব দিলেন, আমি রাজা বিক্রমাদিত্য শান্তশীল নামে এক সন্ন্যাসীর কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। তিনি এখন এক শ্মশানে তপস্যা করছেন। বেতাল বলল, মহারাজ, মূর্খ ও নির্বুধেরা ঘুমিয়ে আলসেমি করে ও ঝগড়া বিবাদে অহেতুক সময় নষ্ট করে, কিন্তু পণ্ডিত ও বুদ্ধিমান মানুষ শাস্ত্রচিন্তা ও সৎ কাজ করে সময় কাটায়। তাই সারা পথ চুপচাপ না গিয়ে আমি বরং আপনাকে একটি একটি করে গল্প শোনাই।
প্রতিটি গল্পের শেষে আমি আপনাকে প্রশ্ন করব। আপনি যদি তার ঠিক ঠিক জবাব দিতে পারেন তাহলে আমি গিয়ে গাছে উঠব, আর আপনি যদি ভুল দেন আপনি বুক ফেটে মারা যাবেন। অগত্যা রাজা বেতালের কথায় রাজি হলেন। তখন বেতাল তার গল্প আরম্ভ করলো।